ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। সকলকেই ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ফিল্টারেশন প্রসেসটা পেরিয়ে আসলেন, মানে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন এতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডাকশনটা। তো তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং বিষয়ের গভীরে যাবার চেষ্টা করব, তবে অবশ্যই খুবই সংক্ষেপে এবং টেকনিক্যাল টার্মসগুলোকে অ্যাভয়েড করেই অবশ্যই সেই নর্মালি সহজ ভাষায় বলার চেষ্টা করব। তবে বেসিক যেটা ব্যাপার সেটা হলো যে একটু স্কিপ না করে দেখার চেষ্টা করুন, তাহলে থিমটা বুঝে যাওয়া সম্ভব হবে। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দেখুন, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে যেমন এনএসি বিএসি রয়েছে, স্টক এক্সচেঞ্জ রয়েছে, সেই রকম মানে সমস্ত দেশে যেখানে ট্রেডিং হয়, যে সমস্ত দেশগুলোতে বিশ্বের যে সমস্ত দেশগুলোতে ট্রেডিং হয় তাদের প্রত্যেকেরই বেশ কিছু কিছু করে স্টক এক্সচেঞ্জ রয়েছে এবং প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জের কিন্তু একটা সূচক রয়েছে। আমাদের এনএসির যেমন রয়েছে নিফটি বা বিএসির রয়েছে সেন্সেক্স, সেই রকম অনেক প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জের একটা করে ওই ধরনের ইন্ডেক্স রয়েছে। তো সেইগুলোকে আমরা জেনারেলি ইন্ডিয়ান ইন্ডেক্স বাদ দিয়ে যে সমস্ত ইন্ডাইসেসগুলো গ্লোবালি কাজ করে তাদেরকে আমরা গ্লোবাল ইন্ডাইসেস বলে থেকে থাকি। তো আজকে আলোচনার বিষয়টা হলো যে এই গ্লোবাল ইন্ডাইসেসগুলো কিভাবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটকে ইনফ্লুয়েন্স করে, কিভাবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট প্রভাবিত হয়, সেটাই সেই সম্পর্কেই আলোচনা করা। তো দেখো ভাই, এখনের যুগ হচ্ছে কি গ্লোবালাইজেশনের যুগ। এবং এই গ্লোবালাইজেশন আমাদেরকে কি দিয়েছে না, একটা বাউন্ডলেস ইকোনমি দিয়েছে, যাকে আমরা বলছি যে গ্লোবাল ইকোনমি। এই গ্লোবাল ইকোনমির ফলে ইকোনমিক্স, ইন্ডাস্ট্রি, বিজনেস সব কিছুই কিন্তু একটা ইন্টার রিলেটেড এবং ইন্টার ডিপেন্ডেন্ট, ইন্টার কানেক্টেড এগুলো হয়ে গেছে। এর ফলেতে ইন্ডিয়ার মতো যেগুলো ইমার্জিং ডেভেলপিং ইকোনমিক কান্ট্রি রয়েছে সেইগুলোতে ফরেন কারেন্সি ইনফ্লো হচ্ছে। ঠিক আছে? এছাড়া অনেক নামি দামি ভারতীয় কোম্পানিও কি করছে, বিদেশের নানা বিদেশি বাজারে তারা অপারেট করছে, তারা বিজনেস করছে। তো এই সবের ফলেতে কি হচ্ছে, সেই ফলেতে যা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বের কোনো একটা অঞ্চলে যদি কিছু ভালো মন্দ ঘটে যায় তার প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়ে। এই ঘটনাটা দাঁড়িয়ে গেছে, সেটা যদি ইকোনমিক ফ্যাক্টর হয় বা জিওপলিটিক্যাল ফ্যাক্টর হয়, সব কিছুরই প্রভাব কিন্তু অন্য আরেকটা দেশের উপরেও পড়ে। সুতরাং স্টক মার্কেটও দেশের অভ্যন্তরে, সুতরাং ইকোনমিক মার্কেট, সুতরাং সেই ইকোনমিতে প্রভাব তো পড়বেই। তাই আজকের ভিডিওর টপিকসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমেই দেখব যে কোন কোন ইন্ডেক্সগুলোকে, হাজারো হাজারো ইন্ডেক্স রয়েছে, তাদের নানা রকমের প্রভাব রয়েছে। যেমন আহ, একটা উদাহরণ দিয়ে বলি যে এফএমসিজি যে প্রোডাক্টগুলো রয়েছে, ঠিক আছে, এফএমসিজি যে স্টকগুলো রয়েছে আমাদের ট্রেড হয় আমাদের মার্কেটে, সেগুলো যদি এগ্রিকালচারাল প্রোডাক্টের যেগুলো মানে প্রোডাকশনের যদি কস্ট বেড়ে যায়, সেগুলো যদি এফেক্টেড হয়, তাহলে এফএমসিজি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। আবার মেটাল যেগুলো আমদানি করা হচ্ছে সেখানে আমদানি কস্ট যদি বেড়ে যায় বা বিদেশের বাজারে ওই পণ্যটার যদি দাম বেড়ে যায়, তাহলে কিন্তু ওই মেটাল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত যে সমস্ত স্টকগুলো রয়েছে তাদের ভ্যালু কিন্তু বেড়ে যাবে, মানে প্রাইস বেড়ে যাবে। ঠিক আছে? তো সেই রকম যে সমস্ত ইন্ডাইসেসগুলোর সঙ্গে একদম ডাইরেক্টলি রিলেশন রয়েছে, খুব কম মানে ফলো আপ করে আমরা কিভাবে মার্কেটটাকে জাস্টিফাই করতে পারি। তো সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। ঠিক আছে? এটাকে ডিএক্সওয়াই বলা হয়। তো ইউএস ডলার ইন্ডেক্স যেটা, সেই ডলার ইন্ডেক্স আর ইন্ডিয়ান স্টক মার্কেট একদম বলা যেতে পারে যে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? হ্যাঁ, ডলার ইন্ডেক্স যদি বেড়ে বেড়ে যায় তাহলে মোটামুটি বলা যায় যে ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু পড়ে যাবে। কেন?
না, ডলার ভ্যালু যদি পড়ে যায় তাহলে সেখানে এফআইআই যারা রয়েছে, মানে ওই দেশের যারা ইনভেস্টর রয়েছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু সেখানে ডলারে ইনভেস্ট করে খুব বেশি প্রফিট করতে পারবে না। তো সেই কারণে তারা তখন ইন্ডিয়ান স্টক মার্কেটে বেশি রিটার্ন পাবার জন্যে আমাদের দেশেতে ইনভেস্ট করতে শুরু করে। ফলে কি হয়, আমাদের বিজনেস ভালো হয়, সুতরাং এখানে আমাদের নিফটি ভালো পারফর্ম করে, নিফটি উঠে যায়। ডলার পড়ে গেলে নিফটি উঠে যাবে। এরকমই একটা ইনভার্স রিলেশনশিপ মোটামুটি আছে বলা যেতে পারে। এছাড়া ইউএস ট্রেজারি বন্ড বা ইউএস 10 ইয়ার্স বন্ড ইল্ড যেগুলো, সেইগুলোর ওপরেও কিন্তু সেগুলোরও কিন্তু আমাদের স্টক মার্কেটের উপর একটা ভালো রকমের প্রভাব রয়েছে। যে কারণ এই ইউএস ট্রেজারি বন্ড বা 10 ইয়ার্স বন্ড ডিল, এটা এত সেফেস্ট ইনভেস্টমেন্ট সারা বিশ্ব জুড়ে বিনিয়োগকারীদের, এটা একটা মানে লোভনীয় জায়গা। তো সেই জন্য সবাই এটার উপরে ইনভেস্ট করে। এখন এই বন্ড ইল্ড যদি বেড়ে যায় না, তাহলে ইকুইটি মার্কেট ফল্ট করে যাবে। এর বেসিক কারণ হিসেবে বলা যেতে পারে অনেক উম, মানে জটিল কারণ। তো তবু আমি শর্টে বলে দিচ্ছি যে এই বন্ড ইল্ড যদি বেড়ে যায় তাহলে ইকুইটি মার্কেটে যেটা দেখা যায় যে, মানে ইকুইটি মার্কেটে যারা ইনভেস্টার বা কোম্পানির যে সমস্ত লোকজন রয়েছে, তারা দেখছে যে বরোয়িং কস্ট বেড়ে যাবে, মানে লোন ইন্টারেস্ট বেড়ে যাবে। সেই কারণের জন্যে তারা বিজনেসটাকে বাড়ানোর জন্যে, যেটাকে বলা হয় ক্যাপাসিটি এক্সপানশন মানে ক্যাপেক্স, সেটা বাড়াতে গেলে তো লোন করতে হয়, মানে বরোয়িং কস্ট লাগে। তো তারা সেই বরোয়িং কস্টটা নিতে চায় না। তো সেই কারণের জন্যে, তো বন্ড ইল্ড যদি বাড়ে তাহলে বিজনেস গ্রোথ কমে যাচ্ছে, যে কোনো অঞ্চলের বিজনেস গ্রোথ কমে যাবে। তো সেই কারণের জন্য ইকুইটি মার্কেটে কিন্তু শেয়ার প্রাইস পড়ে যেতে পারে। ঠিক আছে। এরপর আরেকটা ইন্ডিয়াতে বড় ফ্যাক্টর হচ্ছে, সেটা ক্রুড অয়েলের যে রেশিও, সেই ক্রুড অয়েল রেশিওটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার 85% ডোমেস্টিক ক্রুড অয়েলটা কিন্তু ইম্পোর্ট করতে হয়। এবারে এখানে যেমন টায়ার, লজিস্টিক, রিফাইনারি, এয়ারলাইন্স, লুব্রিক্যান্টস ইত্যাদি যে সমস্ত সেক্টরগুলো বা ইন্ডাস্ট্রিগুলো এসবের সঙ্গে জড়িত হয়ে আছে। আমার ক্রুড অয়েল খোলা আছে অবশ্য, যদিও এখন ক্রুড অয়েল মার্কেট ওপেন আছে। তো তাদেরও খরচ বেড়ে যায় যদি ক্রুড অয়েলের আমদানি শুল্ক বেড়ে যায়, আনার খরচা যদি বাড়ে, তাহলে এর সঙ্গে রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলোরও খরচ বেড়ে যায়। তো ফলে কি হবে, লাভ কমে যাবে এবং ইনফ্লেশন বাড়তে থাকবে। ফলে ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, একদম সরাসরি স্টক মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। ঠিক আছে। এরপর যেটার উপরে আমাদেরকে স্টাডি করা উচিত সেটা হচ্ছে ন্যাসডাক ইন্ডেক্স। ঠিক আছে। মানে এটা হচ্ছে যে যে সমস্ত টেকনোলজিক্যাল স্টকগুলো রয়েছে সেইগুলোর, এটা নাসডাক ইন্ডেক্স হচ্ছে একটা বেঞ্চমার্ক ইন্ডেক্স। এখন নাসডাক ইন্ডেক্স যদি বেড়ে যায় তাহলে কিন্তু ওই টেকনোলজিক্যাল সেক্টরের যে কোম্পানিগুলো সেইগুলো ভালো রান করতে থাকে, ফলে কিন্তু ইন্ডিয়ান আইটি সেক্টরের কোম্পানিগুলোর ডিমান্ড কিন্তু বেড়ে যায়, ফলে তাদের কিন্তু স্টক প্রাইস বেড়ে যাবে। এই ধরনের একটা রিলেশনশিপ আছে মনে করা হয়। এখন আরেকটা যেটা হচ্ছে সিঙ্গাপুর ইন্ডেক্স, এটা তো মানে অনেকক্ষণ ধরে চলে, মানে রাত্রেও চলে। তো এটাকে বলা যেতে পারে যে ইন্ডিয়ান নিফটির নিফটি 50 যে ইন্ডেক্স, সেটার একদম হাতে হাত ধরেই বলা যেতে পারে যে প্রায়র টাইমেই একটা অ্যাজাম্পশন করে নেওয়া যায় যে আজকে মার্কেটটা কীরকম যাবে। কারণ এসজিএক্স নিফটি এখন অবশ্য গিফট নিফটি বলে চালু আছে, মানে ইন্ডিয়ান নিফটি 50-তে যে সমস্ত লিস্টেড স্টক তাদের যে ফিউচার, সেইগুলো নিয়ে এসজিএক্স নিফটি বানানো হয়েছে এবং সেগুলো সিঙ্গাপুরে ট্রেড হয়। তো তারা সিঙ্গাপুরে কীরকম ট্রেড হলো আজকে রাত্রে, সেটার রেজাল্টটা কিন্তু পড়ে আগামীকাল সকালে আমাদের মার্কেটের উপরে। তো এই এসজিএক্স নিফটিকে তো স্টাডি করতেই হবে। তাহলে মোটামুটি আগাম প্রেডিকশন করা যেতে পারে যে কিভাবে আমাদের এই মার্কেটটা চলবে। এরপর যেটা রয়েছে যে ইন্ডিয়ান এডিআর। এখন এডিআর কথাটার মানে হচ্ছে আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট। ঠিক আছে। বেসিক্যালি মানেটা হচ্ছে যে সমস্ত ভারতীয় কোম্পানিগুলো আমেরিকান স্টক এক্সচেঞ্জে বিজনেস করে। যেমন ডক্টর রেড্ডি, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, এমটিএনএল, তারপর সিফি বা উইপ্রো, এই জাতীয় কোম্পানিগুলো। তো এদের নিয়ে যে ইন্ডেক্সটা তৈরি হয়েছে সেটাই এই এডিআর। তো এই ইন্ডেক্সটা কিন্তু একদম ডাইরেক্টলি ইন্ডিয়ান কোম্পানিগুলোকে এফেক্ট করে। মানে যদি আমেরিকান এডিআর যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়াতে তার পরের দিনে ওই স্টকগুলো কিন্তু ভালো চলবে, মানে প্রাইস কিন্তু আপ হবে, আর ডাউন হলে ডাউন হবে।
এছাড়াও আর কিছু স্টক রয়েছে, যেমন ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, এটাকে নেওয়া যেতে পারে। মানে এক কথায় বলা যেতে পারে, যেটা একটা প্রবাদ চালু আছে যে ইউএস যদি হাঁচে তাহলে পৃথিবীর ঠান্ডা লেগে যায়, ঠিক আছে? আর মানে ইউএস মার্কেট যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তাহলে এশিয়ান মার্কেট রেড হয়ে যায়। এই ধরনের প্রবাদ কিন্তু একটা স্টক মার্কেটে চালু রয়েছে। এমনকি প্রথমেই বলছিলাম যে জিওপলিটিক্যাল ইভেন্ট যদি কোনো কিছু ঘটে থাকে তাহলেও কিন্তু স্টক মার্কেট এফেক্টেড হয়। এছাড়া যদি কোনো পলিসি শিফট হয়, ঠিক আছে, কোনো মেজর সেন্ট্রাল ব্যাঙ্কস তাদের যদি কোনো পলিসি শিফট হয় তাহলে এফেক্ট করে মার্কেটে। এছাড়া কমোডিটি প্রাইস শিফট যদি হয় তাহলেও কিন্তু এফেক্ট করে। তো সেই হিসাবে আমরা ইন্ডিয়া ভিআইএক্স, যেটাকে ফিয়ার ইন্ডেক্স বলা হয় বা ভোলাটিলিটি ইন্ডেক্স বলা হয়, সেই ভোলাটিলিটি ইন্ডেক্সকেও কিন্তু আমরা স্টাডি করতে পারি। ভোলাটিলিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে ফ্লাকচুয়েশন বেড়ে যাওয়া, মানে কতটা ফ্লাকচুয়েট হবে, ঠিক আছে? সেই ভ্যালুটা যত বেশি ফ্লাকচুয়েট হবে, ভোলাটাইল হবে, তত কিন্তু মার্কেটের এই আপস অ্যান্ড ডাউনসটা অনেক বেশি হবে, মানে এত ছোট ছোট হবে না, অনেক লম্বা লম্বা হবে। তো সেই হিসাবে এর যে রিপেল ফ্যাক্টর সেগুলো অনেক বেড়ে যাবে। তো আনপ্রেডিক্টেবল মার্কেট হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে মানে ট্রেন্ড সেরকমভাবে কোনো প্রেডিকশন করা যাবে না। সুতরাং এখানে ইন্ডিয়া ভিআইএক্স এটাকেও কিন্তু আমরা স্টাডি করতে পারি, এবং এফটিএসি 100 এটাকেও আমরা স্টাডি করতে পারি। তো এইভাবে কিন্তু মোটামুটি যে গ্লোবাল ইন্ডেক্সগুলো রয়েছে, এই গ্লোবাল ইন্ডাইসেসগুলো ইন্ডিয়ান স্টক মার্কেটকে এইভাবেই প্রভাবিত করে। আমি ইন শর্ট বোঝানোর চেষ্টা করলাম। আশা করি পুরো ব্যাপারটা বোঝানো গেছে। তো যেটুকু বোঝা গেল সেটুকুকে জিস্ট আপ করে কমেন্ট করতে অতি অবশ্যই ভুলবেন না। আর যদি বলেছিলাম যে 100 ডেডিকেটেড ট্রেডার, তার একটা গ্রুপ ফর্ম করব, এই ভিডিওর থেকে যদি 10 জন ডেডিকেটেড ট্রেডার বেরিয়ে আসে তাহলে অতি অবশ্যই নেক্সট ডিপ ট্রেড মার্কেট সম্পর্কে আলোচনা নিয়ে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, এতক্ষণের আলোচনা শুনে যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। বেশি লাইক বেশি শেয়ার মানে বেশি ভিউ, আর বেশি ভিউজ মানেই হচ্ছে আমার চ্যানেলের গ্রোথ। চ্যানেলের গ্রোথ যদি বাড়ে তাহলে কিন্তু সাবস্ক্রিপশানও বাড়বে আশা করছি। তো চ্যানেলের গ্রোথ বাড়লে আমারও যেমন লাভ, আপনাদেরও লাভ, কারণ আমার চ্যানেল যখন যত বাড়বে তত আমার উৎসাহ বাড়বে। উৎসাহ বাড়লে আমি আরও ভালো টপিকস, আরও ভালো ডিটেলসে, আরও ভালো করে উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। আরও বেশি টেকনিক্যালি ইকুইপমেন্টস, যন্ত্রপাতি সমস্ত কিছু দিয়ে ডিজাইন করে আরও নানা রকমভাবে দেখিয়ে এলাবোরেটলি বলার, বোঝানোর সুযোগ পাবো, বা মানে শেখানোর সুযোগ পাবো। তো সেই কারণের জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কারণ আমার উৎসাহ পাওয়াটা খুবই জরুরি। আর সাবস্ক্রিপশান তো ফ্রি। তো আগামী দিনে এইরকমই একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ব্যাক টেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।